নতুন বন্দোবস্ত এখন কোন পথে, এই প্রসঙ্গ দিয়ে একটু শুরু করতে চাই। জাহিদ ভাই, এনসিপি তরুণদের মাঝে একটা রাজনৈতিক নতুন দর্শন তৈরি করার চেষ্টা করেছিল। তারা মধ্যপন্থার রাজনীতির কথা বলেছে এবং নির্বাচন এবং জোটের যে খেলা, সেখানে বলা হচ্ছে যে তাদের যে নতুন বন্দোবস্ত সেটা অপমৃত্যু হয়েছে। আপনার কাছে সেটা কি মনে হয়? আর এনসিপির রাজনীতির পরিণতি আপনি কি দেখতে পান? ধন্যবাদ। নতুন বন্দোবস্ত কথাটাকে আমরা সম্ভবত একটু বেশি গুরুত্ব দিয়ে ফেলেছিলাম। আমি প্রায় একটা কথা বলি যে রাজনৈতিক দলগুলো যা যা বলে সব কথাকে আক্ষরিকভাবে নিতে হয় না। আপনি যখন রাজনীতি করবেন, আমরা বিজনেসের মতো করে যদি বলি, আপনি একটা প্রোডাক্ট সেল করছেন, আপনার সেই সেলের জন্য আপনার টার্গেট অডিয়েন্স বা টার্গেট বায়ার্স আছে, কনজিউমার্স আছে, তার সাথে কানেক্ট করতে হবে। তো এনসিপি কি করলো, তারা ব্রিলিয়ান্টলি বলবো, তারা কানেক্ট করার জন্য বিভিন্ন ক্লাসের জন্য বিভিন্ন জিনিস তারা নিল। যেমন আপামর জনসাধারণ, একেবারে তৃণমূল মানুষ থেকে সবচেয়ে শিক্ষিত মানুষের জন্য তারা কি করলেন, প্রচণ্ড আওয়ামী বিরোধিতা, প্রচণ্ড ভারত বিরোধিতা। এনসিপির একজন নেতা জনাব হাসরাত আব্দুল্লাহ অল্প কয়েকদিন আগে 7 সিস্টার্স উনি আলাদা করে ফেলতে পারেন যদি যদি বাংলাদেশের যারা ভারতে আছে তাদেরকে ভারত না থামায়। এটা সবাই খায়, কারণ হলো ভারত নিয়ে আমাদের যথেষ্ট রিজার্ভেশন আছে, এটাকে উস্কে দিলে রাজনীতি সহজ। শিক্ষিত সচেতন মানুষের জন্য আবার তারা করলেন কি, সংস্কার, জুলাই সনদ, নতুন বন্দোবস্ত, এই আলাপগুলো আনলেন। নতুন বন্দোবস্তের কথা তারা যে নতুন বলেছেন তা না, এই আলাপটা গত কয়েক বছর থেকেই আলাপটা ছিল, সেটেলমেন্টের কথা। তো এটা আসলে তারা যে কথার কথাই বলছেন আমরা আসলে প্রথম থেকেই দেখেছি। ধরুন, যে তরুণরা এনসিপি তৈরি করেছেন তার আগে দুটো সংগঠন ছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এটা তো আগেই ছিল, আর হলো জাতীয় নাগরিক কমিটি। এদের সাথে জড়িত যারা আছেন তারা বিভিন্ন জায়গায় তদবির করছেন, তারা ওর পদায়নের চেষ্টা করছেন, এই অভিযোগগুলো আমাদের সামনে এসে হাজির হয়েছিল। এটা কি নতুন বন্দোবস্ত হলো? তাহলে নতুন বন্দোবস্ত হলো না। তাদের 3 জন সহযোদ্ধা সরকারে ছিলেন, তার মধ্যে 2 জন এখন এনসিপিতে, তারা ওখানে বসে বসে এনসিপির জন্য কাজ করেছেন যখন এনসিপি হয়ে গেছে। মাহফুজ আলম তো স্পষ্টভাবে স্বীকার করেছেন স্ট্যাটাস দিয়ে 1.5 বছর ধরে উনি কি করেছেন এনসিপির জন্য। নতুন বন্দোবস্ত হলো না। শেষে এসে যা করলেন, তারা সিটের যে আলাপ, সেটা যার সাথে বেশি হয়, বিএনপি জোট আর জামাত জোট, যা একটা জোট ছেড়ে আরেকটা গেলাম, ব্যাপারটা তা না। জামাতে একটা ধর্মীয় ইডিওলজিক্যাল জোট, এখানে ধর্মাশ্রয়ী দলগুলো, ধর্মপন্থী দলগুলো, এর মধ্যে জামাত ডান, তা থেকে আরো কট্টর ডান, উগ্র ডানও তাদের সাথে আছে। এমন ডান দল আছে যাদের কেউ কেউ টকশোতে যান কিন্তু আপনার সাথে যাবেন না, বিকজ আপনি নারী। ইয়াস, তাদের এটা জানার চেষ্টা করেন তারা। এই যে এনসিপি নারীরা বিদ্রোহ করলেন, কারণ তাদেরকে তো ভোট চাইতে হবে তাদের জন্য। তারা বলছেন এটা একটা নির্বাচনী জোট, এটা নির্বাচনী জোট না। তাহলে আসলে আখেরে কি দাঁড়ালো? আখেরে দাঁড়ালো আপনি যার কাছ থেকে বেশি সিট পান তার কাছেই চলে গেলেন। কিন্তু গুঞ্জন তো আবার বেশি সিটের বিষয় নিয়ে আজকে যেমন একটা গুঞ্জন উঠেছে, দু একটা গণমাধ্যমেও এসেছে যে 30টির কথা বলা হলেও আসলে 10টি আসন পেতে যাচ্ছে এখন তারা, এটা তাদের জন্য একেবারে ডিজাস্টার হয়ে যাবে। তো কি করলেন আপনি, যে বেশি দিচ্ছে তার সাথে আপনি চলে গেলেন। টেকনিক্যালি বলছে, আপনি বিএনপির সাথে যাওয়াটা এক ধরনের সুবিধা, আন্ডারস্ট্যান্ডিং এর মতো বেটার কিছু বলতে পারি আমরা, কারণ ওনারাও দাবি করেন ওনারা মধ্যপন্থী দল, বিএনপি একটা মধ্যপন্থী দল। বিএনপির সমস্যা আছে, স্খলন আছে, সব দলেরই আছে। সেটা হলেও তারা এক ধরনের আন্ডারস্ট্যান্ডিংটাকে ডিফাইন করতে পারতেন, এক্সপ্লেইন করতে পারতেন, লেজিটিমাইজ করতে পারতেন। আচ্ছা, শুধু সেটা না, আমি আরেকটা তথ্য দিই। ওনাদেরই রিজাইন করা একজন মানুষ, ওনার নাম হচ্ছে কি, জেবিন, ডক্টর তাসনুভা জাবিন একটা দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি বলার চেষ্টা করেছেন আসলে এটা স্ক্রিপ্টেড ছিল অলমোস্ট, এবং খুব বেশি আলোচনা ডিসিশনটা আসলে নেওয়া ছিল কয়েকজন মিলে নিয়ে, এটাকে জাস্ট এখন সামনে এনে একটা প্রসেস উপরে দেখে বুঝতে পারেননি। তাদের যে 3 দলের সংস্কার জোট একটা হয়েছিল, এবি পার্টি, এনসিপি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন। রাষ্ট্র সংস্কার আন্দোলনের যিনি প্রধান, তিনি বলেছেন যে তিনি জানতেন না যে তারা জামাতের সাথে নেগোশিয়েট করে চলে যাবে। এই যে এত এত ঘটনা ঘটলো, এগুলো আমাদের খুব টিপিক্যাল রাজনীতি, পুরনো বন্দোবস্ত। সুতরাং নতুন বন্দোবস্ত একেবারে একটা রেটরিক ছিল, কোনো সন্দেহ নাই। এখন বিপদ যেটা হয়েছে, নতুন বন্দোবস্ত তো আমরা তার গায়ের ফুলের মালার মতো দেইনি। উনি এটা বলেছেন, উনি আমাদেরকে এটা বোঝানোর চেষ্টা করছেন তারা নতুন কিছু করবেন। কিন্তু না, আমি আরেকটু যোগ করি, যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এখন দলের মুখপাত্র এবং নির্বাচন পরিচালনার প্রধান হলেন। এই ভদ্রলোকের একটা বরাদ্দ, যখন উনি মন্ত্রী ছিলেন, ওনার উপজেলায় বরাদ্দ 450 কোটি টাকা দিয়েছিলেন, হাসনাত আব্দুল্লাহর উপজেলায় 350 কোটি টাকা। অথচ ওই রিপোর্টেই ছিল 7-8টা জেলায়, উপজেলায় না, জেলায় বরাদ্দ 13 কোটি, 14 কোটি, 15 কোটি টাকা। শেখ হাসিনা গোপালগঞ্জে
বার্ষিক উন্নয়ন কর্মসূচির বরাদ্দ দিতেন ঢাকা চিটাগংয়ের পর থার্ড। গোপালগঞ্জের বরাদ্দ ছিল পুরো রংপুর বিভাগের প্রায় ডাবল। মিলে না? মিলে তো। এরপর তিনি যখন ঢাকায় নির্বাচন করবেন আলাপ হলো, এত সমালোচনার পরে ঢাকা 10-এ উনি আবার ঢাকার যে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে বরাদ্দ প্রায় অর্ধেকের বেশি একটা আসনে দিয়ে দিলেন পুরা বরাদ্দের। সেই মানুষ এখন বিরাট গুরুত্বপূর্ণ নেতা। এগুলো আসলে সেই টিপিক্যাল রাজনীতি, টিপিক্যাল কিছু মুখে বলেছেন। আমি কখনো এটা রিলাই করি নাই, কারণ তাদের দল তৈরি করার আগেই তারা কি করে বেড়াচ্ছেন এই তথ্য আমাদের সামনে এসেছিল। জি, আপনি বলছিলেন যে রাজনীতিবিদদের সবকিছুই আক্ষরিক অর্থে আসলে নেবার কিছু নাই। আমি আমার শিরোনামের প্রথম শিরোনামটি বলছিলাম যে জামাত স্বৈরাচারের সঙ্গে আপোষকারী 111-এর সহায়ক, এই মন্তব্যটি আজ করেছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। এখন জামাত সব থেকে বেশি রাজনীতি করেছে তো বিএনপির সঙ্গে। এইটাও কি আসলে মানে শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক বক্তব্য হিসেবে আমরা ধরে নিব? আক্ষরিক অর্থে এটা ধরার কোনো এটা ফ্যাক্ট, এটা ফ্যাক্ট, অন্তত একটা তো সিরিয়াসলি ফ্যাক্ট। দেখবেন জামাতও এখন বিএনপি চাঁদাবাজি করে, বিএনপি সরকার দুর্নীতিগ্রস্ত ছিল, বিএনপি 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল, আওয়ামী লীগ যা যা বলতে এগুলো বলে। ওর মধ্যে তথ্যগত ভুল আছে। তার মানে হচ্ছে এগুলো মিথ্যা হয়ে গেছে তা না, যেহেতু আপনি যদি ন্যায় ছিলেন আপনি এই তথ্যগুলো ওভাবে সামনে আনেননি। জামাতের যুদ্ধাপরাধ, মুক্তিযুদ্ধ বিরোধিতা এগুলো প্রতিষ্ঠিত সত্য। 86 সালে যে নির্বাচন, আমরা যখন একজোটে ছিল, শেখ হাসিনার নাম জাতীয় বেঈমান হয়েছিল। আমরা খুব ছোটবেলায় একটা স্লোগান শুনতাম, বিএনপির লোকজন বলতো 86 বেঈমান চশমা পরা বুবুজান, মানে শেখ হাসিনাকে ইন্ডিকেট করে। উনি নিজে বলেছিলেন আগের দিন লালদিঘিতে চিটাগংয়ে, যারা এই নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান হবে। উনি প্রকাশ্য জনসভায় বলে পরের দিন নিজে চলে গেছেন। কিন্তু যেটা মিস হয়, জামায়াতে ইসলামীও তার সাথে গেছে। একটু অফ টপিক হলেও বলে রাখি যে জাতীয় পার্টির নিষিদ্ধতা জামাত চায়। কেন চায়? কারণ জাতীয় পার্টি শেখ হাসিনার সাথে বাজে নির্বাচনে পার্টিসিপেট করেছে, তাই তো? জাতীয় পার্টি তো সহযোগী, ও তো হাসিনার হয়ে মানুষ হত্যা করে নাই মাঠে। ও নির্বাচনে গেছে কেন? এক্স্যাক্টলি। এরশাদের সাথে 86-তে জামাত নির্বাচনে গেছে না? শেখ হাসিনার সাথে এরশাদের নির্বাচনে গিয়ে এরশাদকে বৈধতা দেয় নাই। এরশাদের পতন তো 90-এর আগে হয়ে যেতে পারতো, 86-তে যদি এরা না যেত। তাহলে তো জাতীয় পার্টি যদি নিষিদ্ধ হয়, একই অপরাধে জামাতেরও নিষিদ্ধ হওয়া উচিত। সো এটা ফ্যাক্ট। 86টা 8-এর 1-11 নিয়ে 1-11 পরে 8-এর নির্বাচনের আগে এই আলাপটা আছে। সেটা হলো বিএনপি নির্বাচনে যেতে চাইছিল না, জামাত তীব্র চাপ তৈরি করে বিএনপিকে নির্বাচনে নিয়ে গেছে এবং বলা হয় এটা 1-11-র যে গোষ্ঠী এবং আওয়ামী লীগের পারপাস সার্ভ করার জন্য। কারণ বিএনপি পার্টিসিপেট না করলে এই নির্বাচনটা লেজিটিমেট হইতো না। হ্যাঁ, আমি একটু জানতে চাইব, আপনার একটু আগে যে কথাটি বলছিলেন যে স্বৈরাচারের সহযোগিতা আসলে জামাতও ছিল, এছাড়াও জামাতের তো আরো অনেক তকমা আছে, যুদ্ধাপরাধী থেকে শুরু করে। কিন্তু জামাত নির্বাচনে অংশ নিতে পারবে না, এই কথাটি একটিবারও কেন গত 1.5 বছরে আসলো না? ওই যে বললাম, আসলে এখন এই প্রশ্নটা আমরা করতে পারি, সেটা হচ্ছে একটা অপরাধ কি পুরনো হয়ে গেলে সেটার গুরুত্ব কমে যায়। কিন্তু আমি বলি, ফৌজদারি অপরাধ কখনো তামাদি হয় না, ওটা 100 বছর পর বিচার হতে পারে। সব অপরাধী মারা গেল, আপনি ওইটাকে বিচার করে তাকে অ্যাকিউজ করতে পারেন, তাকে পানিশ করতে পারেন। এই আলাপটা যেটা এই কারণে হচ্ছে না, যেহেতু জামাত 24 সালে তাদের মোটামুটি, জামাত এবং ছাত্র শিবিরে তাদের মোটামুটি কিছু ভূমিকা ছিল, মানে অনেক ভূমিকা ছিল। এখন আপনি কোথাও প্রকাশ্যে ছিলেন না, ভেতর থেকে এসে বলেন আমি ভেতর থেকে এটা করেছি। আমি নাহিদ ইসলামকে দেখেছি, এই যে আসিফের সমালোচনা করলাম, কিন্তু আসিফকে আমি দেখেছি, আমি এদেরকে দেখছি, আমি হাসনাত সার্জিসকে দেখছি, ভেতর থেকে একজন এসে বললেন আমি কিন্তু মূল কাজ করেছি, আমি এখন ছাত্র শিবিরের বিরাট নেতা এবং আমি আসলে সব করেছি। যাই হোক, অত কিছু করেছেন তা মনে করি না, তবে হ্যাঁ নিশ্চয়ই তাদের গুরুত্বপূর্ণ রোল ছিল। সেই কারণে সম্ভবত এগুলোকে কিছুটা ছাড় দেওয়ার মানসিকতায় দেখা হচ্ছে। আচ্ছা, একজন দর্শক